কিছুদিন আগেই বাংলাদেশে দেখা গিয়েছিল জ্বালানি সংকট, কিন্তু কিছুদিনের মধ্যেই চিত্রটা বদলে গেল। সেখানে দেখা গেল কোনো সংকটই নেই, এখন পেট্রোল পাম্পগুলো ফাঁকা। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠছে, হঠাৎ করে এই চিত্রটা বদলে গেল কেন? তাহলে কি অন্য রহস্য রয়েছে? সেই নিয়ে আলোচনা তৈরি হয়েছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যেখানে সালাউদ্দিন আহমেদ, তিনি ইতিমধ্যেই সংসদে যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে বিএনপি অনেক কিছু সহ্য করে তারপর জুলাই সনদে সই করেছে, অর্থাৎ বিএনপির উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল সেটা তিনি ফাঁস করে দিয়েছেন। এতে কি অন্তর্বর্তীকালীন সরকার এবার কাঠগড়ায় উঠবে, সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পাশাপাশি নজর রাখবো যে ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যগুলো রাখছেন, তাতে অনেকেই বলছেন যে তিনি এবার নাহিদ ইসলামকে না হয় বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে দেবেন, আর সেটা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। পাশাপাশি নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের দিকে, কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব, এবং পাশাপাশি বিএনপি কিভাবে সরকার পরিচালনা করছে সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। আপাতত দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তাকে কি হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে? চক্রান্ত করা হচ্ছে হাসিনা প্রাণনাশে? তুরস্ক, পাকিস্তানে গোয়েন্দা, বাংলাদেশের ইসলামী দলগুলি মিলে ষড়যন্ত্র করে হাসিনাকে খুনের ষড়যন্ত্র করছে। হাসিনাকে হত্যা করে ভারতকে বিপদে ফেলতে ছক কষা হচ্ছে বলে সূত্রের খবর। হাসিনাকে ঘিরে একতরফা হত্যা ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। এই নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। আর এই ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। ভারতের সক্রিয় থেকে তারা গোপনে চক্রান্ত করছে বলে অভিযোগ। মোহাম্মদ জুবাই জি নামে এক ব্যক্তিরও নাম উঠে এসেছে এই কর্মকাণ্ডে। বেআইনিভাবে ভারতে থেকে হাসিনাকে মিথ্যে পরিচয় দেন ওই ব্যক্তি। বাংলাদেশের বাহিনী থেকে বহিষ্কৃত ওই ব্যক্তি এখন অপরাধমূলক কাজে জড়িত বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশ সেনাবাহিনী থেকে যাদের বহিষ্কার করা হয়েছে তারাই কি এই ধরনের পরিকল্পনা করছে? অভিযোগ, তুরস্ক সফরও করেছিলেন জি নামে বহিষ্কৃত সেনা। শেখ হাসিনাকে হত্যা করার পেছনে আসলে এক ঢিলে দুই পাখি মারার কাজ করতে চাইছে ওই চক্র। এক আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করে কাজ হাসিল, আর অন্যটা হলো এই কাজ করে ভারতকে বিপাকে ফেলা যাবে। কারণ সরকার পতনের পর নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। তার প্রাণনাশ করলে ভারতের আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাহানি হবে। কারণ তখন এই অজুহাত দেখিয়ে দোষ হয়তো এড়ানো হবে যে এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষতি হলে ভারতকে সামনে দাঁড় করানো যাবে, আর এখানে কার্যসিদ্ধি হবে অপরাধ চক্রের। এর পাশাপাশি জি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক সাইবার ক্রাইমের অভিযোগ উঠেছিল। অনলাইন জালিয়াতি করে টাকা আত্মসাতের মতো অভিযোগও উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। তবে এর আগে শেখ হাসিনার বিরুদ্ধেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কিন্তু এতে কোনো কাজ হবে না। তার আমলে প্রহসন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে, জনগণ তাকে চায়নি বলেই পালাতে হয়েছে। অসংখ্য মানুষের রক্তপাত ও প্রাণহানি ঘটিয়েও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। কূটনৈতিক টানাপোড়েন ও যাতায়াতে বিধিনিষেধের পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও তাদের ভিসা সেবা পুরোপুরি চালুর উদ্যোগ নিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন, ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা ইস্যু করা শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম ধাপে ধাপে পুরোপুরি চালুর পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা বেশ সীমিত। 2025 সালে ডিসেম্বরের আগের তুলনায় এটি এখন মাত্র 15 থেকে 20% চালু রয়েছে। এখন মূলত চিকিৎসা সেবা, জরুরি পারিবারিক প্রয়োজনগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বিপরীতে চলতি বছরের 20 ফেব্রুয়ারি দিকে ভিসা কার্যক্রম পুনরায় চালুর পর বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতীয়দের 13,000-এর বেশি ভিসা ইস্যু করেছে। 2024 সালের অগাস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির জেরে দুই দেশের সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে এই সম্পর্ক নতুন করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভিসা কড়াকড়ির কারণে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যাপকভাবে কমে গিয়েছিল। 2023 সালে যেখানে 21,20,000 বাংলাদেশি ভারত সফর করেছিলেন, 2025 সালে তা কমে মাত্র 4,70,000
হাজারে নেমে আসে। দুই দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, ভিসার সেবা চালুর এই উদ্যোগ মূলত সহযোগিতার সম্পর্ক পুনর্গঠনের অংশ। এর মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক অন্তর্ভুক্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি মেটাতে ভারত সম্প্রতি বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর আসন্ন আগমনকে ভিসা কার্যক্রম পুরোপুরি চালুর ক্ষেত্রে সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান ভারত সফর করেন। তখন ঢাকার পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি ছিল ভিসা কার্যক্রম স্বাভাবিক করা। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ সহ সব ভিসা কেন্দ্র কার্যকর রয়েছে। এই অবস্থায় দিল্লির পক্ষ থেকেও দ্রুত একই ধরনের পদক্ষেপ চেয়েছে ঢাকা। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভা স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা সফর করে। ওই প্রতিনিধি দলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ছিলেন। 2024 সালের অগাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উভয় পক্ষে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পর ঢাকা ও দিল্লি অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগ সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মনোযোগ দেবে। এমনকি আগামী সপ্তাহগুলোতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগের বিষয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট দেখা দিলে বাংলাদেশের ডিজেল সরবরাহ করেছে ভারত। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে? সম্প্রতি নিউ দিল্লি পোস্টে প্রকাশিত সাংবাদিক এম.এ. হোসেনের একটি চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। তার পোস্টে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কার্যত তোলপাড়। সেখানে দাবি করা হয়েছে, তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ভারতে অবস্থানরত শেখ হাসিনার ওপর নজরদারি এবং তাকে বিপদে ফেলার এক গোপন অপারেশন চালাচ্ছে। আর এই অপারেশনের কেন্দ্রবিন্দুতে আছেন জিম নামের এক রহস্যময় বাংলাদেশি যুবক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কে এই জিম? কেনই বা তুরস্কের গোয়েন্দা সংস্থা ভারতের মাটিতে সক্রিয়? কেনই বা তুরস্কের গোয়েন্দা সংস্থা ভারতের মাটিতে সক্রিয় থেকে এসব কাজকর্ম করছেন? এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন মোহাম্মদ জুবায়ের জিম। প্রতিবেদনে বলা হয়েছে, জিম একজন বাংলাদেশি পাসপোর্টধারী যার ভারতীয় ভিসার মেয়াদ গত 5ই জানুয়ারি শেষ হয়ে গেলেও তিনি অবৈধভাবে সেখানে অবস্থান করছেন। জিম নিজেকে শেখ হাসিনা প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেন। কখনো আবার নিজেকে বাংলাদেশ সেনাবাহিনী মেজর বা এনএসআর পরিচালক বলে দাবি করেন। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, তিনি আসলে বাংলাদেশ নৌবাহিনীর একজন বহিষ্কৃত ক্যাডেট। তার কোনো পরিচয় নেই। এম.এ. হোসেনের প্রতিবেদন অনুযায়ী জিমের সঙ্গে তুর্কি গোয়েন্দা সংস্থা MIT যোগাযোগ হয় তার স্ত্রীর মাধ্যমে। গত বছর জিমের স্ত্রী বেশ কয়েকবার তুরস্ক ভ্রমণ করেন। অভিযোগ রয়েছে, সেখানেই তুর্কি এজেন্টরা তাকে শেখ হাসিনা সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহের দায়িত্ব দেয়। এরপর থেকে জিম শেখ হাসিনার ব্যক্তিগত যোগাযোগ, অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য পাচার করে আসছেন। এই অপারেশনের অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য পাচার করে আসছেন। এই অপারেশনের উদ্দেশ্য কেবল নজরদারি নয়, বরং আরও গভীর কিছু। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, জিমকে এমন কিছু পরিস্থিতি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে যা শেখ হাসিনার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এর মূল লক্ষ্য হলো কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার ভারতের ওপর চাপিয়ে দেওয়া এবং এতে ভারতের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকে বড় করে দেখিয়ে দিল্লির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করার এক অশুভ নীল নকশা এটি। প্রতিবেদনে আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের ISI মিলে বাংলাদেশি উগ্রবাদী নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জিম সম্ভবত বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কোনোভাবে যুক্ত হয়ে শেখ হাসিনা ভাবমূর্তি নষ্ট করার প্রচার চালাচ্ছেন। এমনকি একটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে টেলিকম সংক্রান্ত লেনদেনে জিম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে
করেছেন বলেও অভিযোগ উঠেছে। জিমের বিরুদ্ধে ইউরোপ এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসরত আওয়ামী লীগ কর্মীদের ভয় দেখানো ও টাকা আদায়ের অভিযোগও রয়েছে। এমনকি তিনি ওয়াইজগভ নামে একটি ভুয়ো থিঙ্ক ট্যাঙ্ক ওয়েবসাইট খুলে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি বা ফিশিং করছেন বলে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। প্রতিবেদনে জিমের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর ডিজিটাল প্রোপাগান্ডা চালানোর অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা 2024 সালের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। তিনি বারে বারে ভারতে থেকে কর্মীদের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ভারতে থেকেই যে হাসিনাকে যে টার্গেট করা হচ্ছে, তাতে কি বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার কোনো ব্যবস্থা নেবে, সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ডামাডোল। সম্প্রতি কোদাল হাতে মাটি কাটার ছবি ভাইরাল হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশের দিনাজপুরে কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 16ই মার্চ এলাকায় তিনি হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান। পরে কোদাল হাতে মাটি খুঁড়তে দেখা যায় তাকে। খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদদের মতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে ভবিষ্যতে একাধিক অস্থিরতা দেখা দিতে পারে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। চুক্তিতে 131 বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র 6 বার। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এতে আরো বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়ে রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। বিচারপতি রাজিক আল জালিল এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে জানান রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ঘিরে বিতর্ক এবং এটি বাতিলের দাবি আবারও সামনে এসেছে। যদিও বিএনপি সরকার চুক্তিটি বাতিল করবে না বলেই এই সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিচ্ছে। কিছু রাজনৈতিক দল ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী অনেকে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে একপক্ষীয় বা অসম বলে অভিযোগ করছে এবং তারা এটি বাতিলের দাবিতে কর্মসূচিও নিয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি সই করে, তখনও এ নিয়ে সমালোচনা হয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চুক্তিটি করা হয়েছে বলেও অভিযোগ আছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে তখনই কেবল বিষয়গুলো জানা গিয়েছে, যদিও বিগত অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা গোপনীয়তার অভিযোগ অস্বীকার করছেন। প্রশ্ন হচ্ছে, এখন নির্বাচিত বিএনপির রাজনৈতিক সরকারের অবস্থান আসলে কি হবে? চুক্তি বিরোধীরা মনে করেন সরকার চাইলে জাতীয় সংসদে আলোচনা পর্যালোচনা করে চুক্তির ব্যাপারে অবস্থান নিতে পারে। এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা, এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খলিলুর রহমানকে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও কেউ কেউ বলেছিলেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনেই একটি বার্তা রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে এখনও নিষিদ্ধ আওয়ামী লীগ, কিন্তু কোথাও কি তারা ছক কষছে প্রত্যাবর্তনের? কিন্তু বিএনপি কি আওয়ামী লীগকে প্রতিহত করতে পারবে? কিভাবে তারেক সরকার শাসনে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করবে? সম্প্রতি এ নিয়েই এক টেলিভিশন চ্যানেলে মতামত জানিয়েছেন স্বতন্ত্র এমপি রুমি ফারহানা, যিনি কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তিনি দেশের জ্বালানি সংকট, বিদ্যুতের চাহিদা নিয়ে সরকারকে প্রশ্ন করেছিলেন তিনি। সে সময় সংসদে তার বক্তব্য থামানোর জন্য
চালানো মাইক বন্ধ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করারও। নতুন করে চর্চায় সেই স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সূত্রের খবর, বিবিসি বাংলার সাবেক প্রধান জানিয়েছেন আওয়ামী লীগ বরাবরই বিরোধিতার মঞ্চে সেরা। আপাতত তিনি আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবেই দেখতে চান। রুমিন ফারহানার দাবি, শেখ হাসিনার দল যদি প্রত্যাবর্তনের লক্ষ্যে মাঠে নামে তাহলে তাদের মোকাবিলা করার কোনো রাজনৈতিক ক্ষমতায় বিএনপির নেই। ফলে কোনোভাবেই বিএনপিকে আওয়ামী লীগের থেকে শক্তিশালী ভাবতে রাজি নন তিনি। এছাড়াও তিনি বলেছেন গঠনমূলক সমালোচনা করার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে তার কটাক্ষ, এতদিন পরে কি তাহলে আমাকে গঠনমূলক আলোচনা শিখতে হবে? সংসদ এখন আমরা আর মামুরা তত্ত্বে বিশ্বাসী বলেও দাবি তার। মূলত ভাগবাটোয়ারার সংসদ বলেও তার কটাক্ষ করেছেন ওই স্বতন্ত্র সংসদ সদস্য। তার আরও দাবি, চাপে পড়ে এখন বিএনপি চাইছে যে করেই হোক আওয়ামী লীগকে আটকাতে, না হলে যদি তাদের প্রত্যাবর্তন ঘটে তাহলে তারেক সরকারের পক্ষে তাদের আটকানো হয়তো প্রকৃতপক্ষেই মুশকিল হবে। সাবেক সংসদ মাহফুজ আলমও ভাগ বাটোয়ারার সংসদ বলে দিন কয়েক আগে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, একটা সময় আওয়ামী লীগ সন্ত্রাসবাদী ও ভারত বিরোধী শক্তিকে দমন করার জন্য দলকে চাঙ্গা করত। এখন ক্ষমতায় নেই আওয়ামী লীগ, কিন্তু এখন আওয়ামী লীগের ভূমিকাই নিচ্ছে বিএনপি। কিন্তু তাদের এই তৎপরতা সন্ত্রাসবাদকে নিকেশ করতে নয়, বরং আতঙ্কিত হয়ে আওয়ামী লীগকে ঠেকাতেই তাদের এই তৎপরতা। নয়তো তাদের ফ্যাসিস্ট তকমা দেওয়া আওয়ামী লীগ ফিরে এলে রাজনীতির ময়দানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এর আগে 2025 সালের 11 মে তারিখে সন্ত্রাসবিরোধী আইন 2009 সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই তার ভিত্তিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলির সব কার্যক্রম নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ওই অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি সই করার পর গ্যাজেটের মাধ্যমে এটি আইন। ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকে গিয়েছে এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকেরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। কিন্তু প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যিই কি রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল? এখন এই পরিস্থিতিতে নতুন করে প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 3 দিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা অপসারণ, ডিজিটাল বাণিজ্য, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা, জাতীয় নিরাপত্তা সহযোগিতা সহ বিস্তৃত বিষয়ের উপর আনডিসক্লোজড চুক্তি স্বাক্ষর করে। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তির ঘোষণাটি আসে। এরপর চুক্তি অনুলিপি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2026 সালে 9 ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির বিষয়গুলির ওপর যুক্তরাষ্ট্রের সীমাহীন নিয়ন্ত্রণ বলে দেয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের অনুগ্রহ পাওয়ার আশায় বাংলাদেশকে সরাসরি মার্কিন প্রভাব বলয়ে ঢুকিয়ে দেওয়া। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের গোপন চুক্তি বা চুক্তির আওতায় জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। সব চুক্তি প্রকাশ করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই চুক্তিটি সম্পর্কে অন্তর্বর্তী সরকার জাতিকে অবহিত করার প্রয়োজন মনে করেনি। এমনকি জাতীয় সংসদেও এই চুক্তির ওপর সরকারি বা বিরোধী দল কোনো কথা বলেনি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সব মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক সম্পূর্ণ তুলে নেবে, অর্থাৎ কার্যত বাংলাদেশের বাজারে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হলে বাংলাদেশকে মার্কিন তুলা এবং সুতো ব্যবহার করতে হবে। বর্তমানে মার্কিন বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে 15.50% শুল্কের উপর বাড়তি 19% পাল্টা শুল্ক সহ মোট 34.50% শুল্ক দিতে হয়। বাংলাদেশ মূলত চীন, ভারত এবং পশ্চিম আফ্রিকা থেকে তুলনামূলকভাবে কম দামে তুলো আমদানি করে। আমেরিকান তুলোর দাম বরাবরই এসব দেশের তুলনায় প্রতি কেজিতে 0.10 থেকে 0.30 ডলার বেশি। বিকেএমইর ব্যবসায়ীদের অভিযোগ, কাছাকাছি দেশগুলোর সস্তা সাপ্লায়ার ছেড়ে দীর্ঘ দূরত্বের ব্যয়বহুল সাপ্লায়ার থেকে তুলো কেনার বাধ্যবাধকতা শেষ পর্যন্ত যে পরিমাণ শুল্ক ছাড়ের সুবিধা দেখানো হয়েছে তাতে অনেক বেশি এই অর্থে বহিঃপ্রভাব বা ব্যয় বাড়বে।
এই চুক্তির আওতায় আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। ফ্রান্সের কাছ থেকে যে এয়ারবাস কেনার কথা ছিল সেটা কেনা যাবে না। 15 বছরে $1500 কোটি যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি তেল কিনতে হবে। প্রতি বছর $350 কোটি বিভিন্ন ধরনের পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়াতে হবে। অন্য কোনো দেশ, বিশেষ করে চীন থেকে তুলনামূলক কম মূল্যে সামরিক সরঞ্জাম কেনা যাবে না। বাংলাদেশে পণ্যের মান বাড়ানো বা কমানো যাবে না এবং পণ্যের মান উন্নয়নের জন্য কোনো ভর্তুকি দেওয়া যাবে না। আমেরিকার নিষেধাজ্ঞা যেখানে যেভাবে আছে তা বাংলাদেশকে মেনে চলতে হবে। আমেরিকা তার নিরাপত্তার জন্য যেভাবে যেমন ব্যবস্থা নেয়, বাংলাদেশকে তার সঙ্গে তাল মিলিয়ে ব্যবস্থা নিতে হবে। এই চুক্তির আর্টিকেল 5.3 অনুযায়ী মার্কিন চুক্তির কারণে জিরো ট্যারিফ সুবিধা পেতে বাংলাদেশকে এখন ব্যয়বহুল আমেরিকান সরবরাহকারীদের ওপর নির্ভরশীল হতে হবে। আর্টিকেল 5.2 অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো শিল্প কারখানায় ভর্তুকি প্রদানের ক্ষেত্রে বাধা তৈরি করার এখতিয়ার রাখবে। বাংলাদেশে উৎপাদিত 90% জেনেরিক ওষুধের কাঁচামাল আসে বিদেশ থেকে। বাংলাদেশের শত শত ওষুধ কোম্পানি গড়ে উঠেছে জেনেরিক ওষুধ উৎপাদন করে, অর্থাৎ কপিরাইট আইনের ছাড় নিয়ে। আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এখন প্যাটেন্ট ফি পরিশোধ করতে বাধ্য হবে। সঙ্গত কারণে ওষুধের দাম অনেক গুণ বেড়ে যাবে। দেশের 182টি ফার্মা কোম্পানি বেশিরভাগই ছোট। আমেরিকার শর্তে কঠোর মেধাস্বত্ব আইন কার্যকর হলে ছোট কোম্পানিগুলোর পক্ষে প্যাটেন্ট ফি দিয়ে টিকে থাকা অসম্ভব। এই চুক্তি স্বাক্ষরের কারণেই বাংলাদেশকে আগামী 15 বছরে আমেরিকা থেকে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে। অর্থাৎ আগামী 3টি নির্বাচিত সরকার অনেক বেশি দামে জ্বালানি তেল আমদানির ফাঁদে পড়বে। এই ফাঁদ থেকে বেরিয়ে বাংলাদেশের নিজস্ব গ্যাস খাত উন্নয়ন অর্থাৎ অনুসন্ধান ও উত্তোলনের প্রক্রিয়া ঝুলে যাবে। সেই সঙ্গে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত এমন জ্বালানি প্রকল্পে বিনিয়োগও থেমে যাবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দেশকে বেচতে কি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সঁপে দিয়েছেন ইউনূস? বাংলাদেশের রফতানি শিল্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি চুক্তি করেছেন ইউনূস, যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশকে? সরকারের ভূমিকা নিয়ে ফের মুখ খুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সূত্রে খবর, এক টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, সংসদে আমি ছাড়া আর কেউ এই চুক্তি বিরোধিতা করেননি। অন্যান্য সংসদরা কেউ এই চুক্তির বিরুদ্ধে সরব হননি। এই নিয়ে বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রুমিন ফারহানা। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই গোলামি চুক্তিকে মেনে নিচ্ছেন এখনকার ক্ষমতায় থাকা বিএনপির সরকার। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন দেশের সঙ্গে একাধিক চুক্তি হয়েছিল বাংলাদেশের, তার মধ্যে ভারতের সঙ্গে একাধিক চুক্তি হয়েছিল, কিন্তু সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা কখনো ক্ষতি হয়নি। কিন্তু ইউনূসের চুক্তি অনুযায়ী আমেরিকার পায়ে নিজেকে সঁপে দিয়েছে বাংলাদেশ, যার ফলে একাধিক ক্ষেত্রে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। সূত্রের খবর, বাংলাদেশের বস্ত্রশিল্প সম্প্রতি ব্যাপক ক্ষতির মুখে। লোকসানের ঘাটতি পূরণ হবে না জেনেই কি ইউনূস সরকার ট্রাম্প সরকারের পায়ে পড়েছিল? তাদের পায়ের নিচে চেপে রাখতেই কি কৌশল করে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি করেছিল বাংলাদেশের সঙ্গে? বস্ত্রশিল্প যখন এমন ভয়ঙ্কর ক্ষতির মুখে, তখন ওই শিল্পকে চাঙ্গা করার কথা একবারের জন্য ভাবেননি বিএনপি। তার বদলে আমেরিকার পায়ে পড়ে চুক্তি করেছে বাংলাদেশ। এরই মধ্যে এবি পার্টির সাংসদ মহাসচিব ফুয়াদের পাল্টা দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি, সেটা ভারতের ন্যারেটিভ বলে মনে করি। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে ভারত। যদিও এই দাবিকে ঘিরে বিতর্কও রয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনার জামানায় একাধিক দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি যে বাংলাদেশের পক্ষে যাবে না, সেটাও মানছেন তিনি। বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তি আসিফ মাহমুদের দাবি, আমেরিকার সঙ্গে এই চুক্তি বাংলাদেশের পক্ষে ভালো হয়নি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি সই হয় গত 9 ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। এই চুক্তি নিয়ে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। জাতীয় সংসদে এই চুক্তি বাতিল চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকেও চুক্তি বাতিলের দাবি উঠেছে। অর্থনীতিবিদেরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের কথা বলেছেন। চুক্তিটি এখনো কার্যকর হয়নি, তবে এরই মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করছে। এই নিয়েও প্রশ্ন উঠছে। মূল চুক্তিতে 6টি ধারা রয়েছে, তবে চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে তার উল্লেখ রয়েছে পরিশিষ্টে। পরিশিষ্টে দেওয়া সব সংযুক্তি চুক্তি
চুক্তিরই অংশ। চুক্তির প্রথম ধারার বিষয় শুল্ক ও কোটা। এ বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্যের উপর নির্ধারিত শুল্ক বসাবে, যুক্তরাষ্ট্রের পণ্যে কোটা দেবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর নির্ধারিত হারে শুল্ক বসাবে। অশুল্ক বাধা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ধারায় 11টি অনুচ্ছেদ রয়েছে। এর মূল কথা হলো, মার্কিন পণ্য আমদানি ক্ষেত্রে শুল্ক ছাড়াও এমন কোনো নিয়ম, কাগজপত্র, অনুমতি, পরীক্ষা, মান যাচাই বা লাইসেন্স আরোপের মতো নিয়ম করা যাবে না, যা বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে। যেমন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্যের উপর আমদানি লাইসেন্স প্রয়োগ করবে না। যুক্তরাষ্ট্রের যেসব পণ্য মার্কিন বা আন্তর্জাতিক মান মেনে চলে, সেসব পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে এবং সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগার থেকে সনদ দেওয়া থাকলে বাংলাদেশ অতিরিক্ত শর্ত আরোপ করবে না। বাংলাদেশের সাংসদ শাম্মী আহমেদকে নিয়ে জল্পনা। দেশে বসেই গোপনে রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমপি শাম্মী আহমেদ। তার সঙ্গে কি নিয়মিত যোগাযোগ রয়েছে শেখ হাসিনার? সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে শাম্মী আহমেদের একটি অডিও বার্তা। ওই অডিও বার্তা ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন। দেশের কোনো এক গোপন ডেরায় বসে বহির্বিশ্বের একাধিক রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি জুলকারনাইন বলে এক সাংবাদিকের। ওই অডিও বার্তায় শেখ হাসিনার সব একাধিক বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে তাকে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আত্মগোপনে থেকেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদ। শেখ হাসিনা সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, দূতাবাসের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। আপাতত বাংলাদেশে আত্মগোপন করে রয়েছেন শাম্মী আহমেদ। এতদিন ধরে ফোকাস থেকে সম্পূর্ণ সরে ছিলেন তিনি, কিন্তু তাকে ফের চর্চায় আনলো এই অডিও বার্তা। ওই অডিওয়ে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক আইডিতে সাবেক এমপি শাম্মী আহমেদের ওই অডিওটি সামনে আনেন। 6 মিনিট 24 সেকেন্ডের ওই অডিওয়ে শাম্মী আহমেদকে বলতে শোনা যায়, প্রকাশ্যে আমার সঙ্গে রাষ্ট্রদূতেরা কথা বলতে চায় না, এর কারণ আমরা একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু এর বাইরে গিয়েও অঘোষিতভাবে আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলি বা যোগাযোগ রাখি। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমার সৌজন্য বিনিময় হয়েছে, কারণ ওদের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, যথারীতি এই অডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। আল জাজিরার ওই সাংবাদিক প্রশ্ন তুলেছেন, কিভাবে দেশে থেকেই তিনি আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রাখছেন, তিনি কোথায় আত্মগোপন করে রয়েছেন, সেটা কেন পুলিশ প্রশাসন ধরতে পারছে না? যেখানে দল নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের প্রথম সারি মন্ত্রীদের সন্ধান মিলছেই না, সেখানে কার সহায়তায় অডিও বার্তা দিচ্ছেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কটাক্ষ, হয়তো তিনি জানতেন না যে তার এই গোপন কথোপকথন এভাবে ভাইরাল হয়ে যাবে। আর এই অডিও বার্তার জেরে ফের চর্চায় ভেসে আসবে শাম্মী আহমেদের নাম। আরও প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা কি তার উপর আস্থা রাখছেন, নাকি গোপনে নিয়মিত হাসিনার সঙ্গে যোগাযোগ রয়েছে তার? এখন তো সামনে চলে এসেছে শাম্মী আহমেদের অডিও। এর সূত্র ধরেই কি বিএনপির প্রশাসন গ্রেফতার করবে শাম্মী আহমেদকে? একে তো তার দল রাজনীতির পরিসর থেকে আপাতত নিষিদ্ধ। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে কি কিছুটা অস্বস্তিতে ফেলে দিল শাম্মী আহমেদের এই অডিও, যেখানে এখনো পর্যন্ত শেখ হাসিনা দেশে ফেরার এখনো কোনো সম্ভাবনা তৈরি হয়নি, সেখানে কিভাবে কার ছত্রছায়ায় আত্মগোপনে থেকে রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন ওই এমপি? প্রশ্ন, এই অডিও বার্তার সূত্র ধরে কি প্রশাসন শাম্মী আহমেদকে প্রকাশ্যে আনতে পারবে?